সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন লেখক ও বিশ্লেষক জিয়া আহমেদ, আরও আছেন সাংবাদিক ও কলাম লেখক গোলাম মাহবুব লিটন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 28 জানুয়ারি 2026। শেখ হাসিনার শাসনামলের 15 বছরে শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসে। 2009 বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন দেবে না সরকার। 2012 ফাঁস হওয়া প্রশ্নে নেওয়া হলো খাদ্য অধিদপ্তরের পরীক্ষা। 2013 শেখ হাসিনা দুর্নীতিবাজদের আড়তদার। গয়েশ্বর। 2015 বিচারপতি অপসারণের আইন করতে বাধা নেই। 2016 খালেদার অনুপস্থিতিতে তদন্ত কর্মকর্তাকে জেরা। 2017 অনুমতি পেতে যাচ্ছে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়। 2018 নতুন মোড়কে 57 ধারা কাল উঠছে সংসদে। 2019 টেকনাফে গুলিবিদ্ধ দুজনের লাশ উদ্ধার। 2021 ইসিতে বিএনপির অভিযোগ নজিরবিহীন ভোট ডাকাতি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। 2023 দাম বেশি, রুটি ছেড়ে ভাতে ঝুঁকছে মানুষ। খাদ্য পরিস্থিতি। আমরা শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো অতিথিদের মুখ থেকে বিশ্লেষণ। শুরুতেই যাচ্ছি জিয়া আহমেদ, আপনার কাছ থেকে একটু আলোচনা শুরু করতে চাচ্ছি। 2009 সালের একটি খবরে আমরা দেখলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন দেবে না সরকার। 2009 সালে এই কথা শেখ হাসিনা বলেছিল, কিন্তু পুরো সময়টা জুড়ে আমরা কি দেখলাম? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এবং এই হত্যাকাণ্ডকে লেজিটিমাইজ করবার জন্য তাদেরকে নানান ধরনের অপবাদ বা অভিযোগের সঙ্গে যুক্ত করা হলো। ইনফ্যাক্ট এর অধিকাংশ হত্যাকাণ্ডেই বলা হলো ক্রস ফায়ার, কিন্তু আমরা সবসময় দেখেছি এক পক্ষ মরেছে। শেখ হাসিনা যেটা বলেছেন এটা উনি সঠিকই বলেছেন। উনি বলেছেন যে আমরা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন দিব না, কিন্তু আমি করব না এই কথাটা উনি বলেন নাই। যে কারণে এই যে গত 14-15 বছরে আপনার যে এশিয়ান হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের একটা প্রতিবেদনে দেখা গেছে যে বাংলাদেশে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 2699 জন, তাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। এটা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এখানে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই যে বাংলাদেশে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ডটা শেখ হাসিনা শুরু করেন নাই। এটা শুরু হয়েছে আমাদের স্বাধীনতার পরপরই। আপনি খেয়াল করে দেখবেন যে স্বাধীনতার পরপরই যখন আপনার জাসদের জন্ম হলো এবং জাসদ যখন দেশে একটা জনমত সমর্থন পাচ্ছিল, সেই সময় তাদেরকে আপনার নির্বিচারে হত্যা করা হয়েছে রক্ষী বাহিনীর মাধ্যমে। ওই সময় বলা হয় যে প্রায় 30,000 তরুণ, মেধাবী তরুণ তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখন সেই সময়কালটা তো আমাদের আজকের মতো এত রেকর্ডিং, এত তথ্যগুলো সংগৃহীত সম্ভব হয়, তথ্য প্রমাণ থাকতো না। সে কারণে এইটার এগুলি হারিয়ে গেছে। আপনি দেখেন সেই সময়কালে 1974 সালে আপনার সেই সময় বাংলাদেশের একজন উদীয়মান বামপন্থী নেতা জনাব সিরাজ শিকদারকে গ্রেপ্তার করে আজকে আমরা যে গল্প শুনি সে একই গল্পের মাধ্যমে, যে তিনি তার বন্ধুবান্ধব, তার সহকর্মীদের এবং দেখিয়ে দিতে চেয়েছেন এবং তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের চেষ্টা করেছে পুলিশ। সে সময় তিনি পালানোর চেষ্টা করেন এবং গুলিতে নিহত হন। আমরা এই যে 2009 থেকে 2024 পর্যন্ত যা দেখেছি, একই জিনিস দেখেছি, একই গল্প। এখন তো আমার মনে হয় যে স্কুল বা কলেজে দেওয়া যায় যে একটা সন্ত্রাসীকে নিয়ে গেল পুলিশ, তাকে মৃত পাওয়া গেল, এখানে কি ধরনের গল্প লেখা তুমি প্রয়োজন মনে করো? একই গল্প আসবে। মানে ইনফ্যাক্ট এই শেখ হাসিনা রেজিমের সময় এরকম হত্যাকাণ্ড, পরিকল্পিত হত্যাকাণ্ড বা একেবারে অ্যারেঞ্জড কিলিং, যেটি সেই কিলিং এর একজন আইজিপি তার একটি বইয়ে লিখেছেন। জি জি, এটা শুধু আইজিপি লিখেছেন সেটা না তো, এটা তো ধরেন আপনার আমরা দেখেছি যে আপনার আল জাজিরার যে একটা রিপোর্ট হয়েছিল, সেখানে তারা ওরা
দেখিয়েছেন যে কিভাবে আমাদের এই যে এলিট ফোর্সগুলো আপনার এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছিল, এমনকি তারা শেষের দিকে আপনার কন্ট্রাক্ট কিলিংয়েও চলে গিয়েছিল। আপনি দেখবেন যে রাষ্ট্রীয় বাহিনী রাষ্ট্রীয় বাহিনী কন্ট্রাক্ট কিলিং, কন্ট্রাক্টটা কে করতো? কন্ট্রাক্টে করতো আপনার ধরেন আমার কারো একজনের আরেকজনকে হত্যা করা প্রয়োজন। আপনি দেখবেন খেয়াল করে যে 2020 সালে আপনার নারায়ণগঞ্জে সেই যে কুখ্যাত 7 জনকে হত্যা করা হলো, মানে যে ওই তখন ওইখানকার চেয়ারম্যান নূর হোসেন, সে আপনার র্যাবের ওইখানকার যে কমান্ডার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল হাসান সাইদ, হ্যাঁ, তার মাধ্যমে 7 জন মানুষকে খুন করে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। বিষয়টা হলো যে আপনার উনি যেটা বলেছিলেন যে আমরা সমর্থন করব না আমাদের বাইরে কেউ করলে, কিন্তু আমরা করলে সেটা সমর্থনযোগ্য এবং সেটাকে আমরা বাঁচানোর চেষ্টা করব, সেটাই করে গেছেন। 15.5 বছরের শাসন আমলে এক্স্যাক্টলি এই কাজটা উনি করেছেন। সূক্ষ্মভাবেই করে, সূক্ষ্ম না, এটা পরিষ্কার, আপনার সব ধার ধারেন নাই সেটা উনি, এটা তো স্বৈরাচারের যদিও আন্তর্জাতিক মহল কিন্তু এগুলো নিয়ে কথা বলেছে। আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, হিউম্যান রাইটস কমিশন বলেছে, তাদের প্রত্যেকের এইগুলো নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট স্যাংশন পর্যন্ত দিয়েছে। হ্যাঁ, স্যাংশন দিল। আপনার এই দেখেন আমাদের 7 জন শীর্ষ আপনার পুলিশ এবং র্যাব কর্মকর্তা, আর্মির যারা আর্মির থেকে এখানে ডেপুটেশনে ছিলেন, সেরকম 7 জন কর্মকর্তা এবং বাহিনীটিকেও কিন্তু স্যাংশন দেওয়া হয়েছে। বাহিনীটিকেও এখন পর্যন্ত সেটা ভ্যালিড আছে। মাহবুব লিটন, আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে আসলে এই যে রাষ্ট্রীয় বাহিনীকে জিয়া ভাইয়ের কথা অনুযায়ী কন্ট্রাক্ট কিলিং বা নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্যই কি এটি করেছেন, না এর পেছনে অন্য কোনো কারণ ছিল? যে সাধারণত ফ্যাসিস্টরা যেটি করে থাকে যে তার বিরুদ্ধ মত বা ভিন্ন মত বা তার বিপক্ষে কেউ দাঁড়িয়ে না যায়, এটা কি আতঙ্ক থেকে করে না পথ পরিষ্কার রাখার জন্য করে? এটা হচ্ছে এক ধরনের ভীতি। যারা আসলে প্রকৃত অর্থে যারা জনতার রায়ে যারা ক্ষমতায় আসে না বা জনসমর্থন যাদের ক্রমশ হ্রাস পেতে থাকে, তাদের মধ্যে একটা ভীতি কাজ করে যে কোনো সময় আমার মনে, এটা কি মানে পিপলস ফোবিয়া বলা যায়? এইটা অনেকটা এইরকম পিপলস ফোবিয়াই বলা যায়। মানে জনগণ যখন শেখ হাসিনা কি তাহলে শুরু থেকেই বলা যায় যে পিপলস ফোবিয়ায় ভুগতেন, যে জনগণ তাকে নামিয়ে ফেলবে, জনগণ তার কাছ থেকে সরে যাচ্ছে বা জনগণ তার উপরে তার দিকে আঙ্গুল তুলতে পারে, এই ফোবিয়ায়। তার চেয়ে বড় কথা হচ্ছে তার ক্ষমতায় টিকে থাকার যে প্রবণতা বা ইচ্ছা, মানে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা, যে কোনো মূল্যে তার ক্ষমতায় টিকে সেটি ঠিক আছে, কিন্তু ওই যে কে নামাবে, জনগণ নামাতে পারে, জি এই জনগণ কি তিনি মানে টার্গেট কিলিং এর জনগণের কাছ থেকে তো তার সম্পৃক্ততা অনেকটা দূরে সরে গিয়েছিল। তার যে নীতিগুলো ছিল প্রায় প্রত্যেকটা নীতি হচ্ছে আসলে জনগণের কল্যাণে না, তার ছিল মসনদ টিকিয়ে রাখার, তার মসনদ টিকিয়ে রাখার লক্ষ্যই ছিল তার মূল। তো মসনদ টিকিয়ে রাখার জন্য যখন স্টিম রোলার চালায় তখন জনগণ অটোমেটিক তার বিপক্ষে চলে যায়। তো তিনি সেটা টের পেয়েছিলেন যে জনতা আসলে তার সাথে নেই। আরো বেশি করে টের পান যখন 2014 সালের নির্বাচনে 153 আসনে নির্বাচনই হলো না। তো এর চেয়ে বড় প্রহসন একটা গণতন্ত্রের জন্য কি হতে পারে? তখন উনি টের পেলেন যে আসলে ক্ষমতায় টিকে থাকতে হলে আমার। তার কি কখনো উইল ফোর্স বা চেষ্টা ছিল যে জনগণ আমাকে ভালোবাসুক বা জনগণের মন জয় করার চেষ্টা করতে পারতেন না? মন জয় করার চেষ্টা তার কখনোই ছিল না। কারণ জনগণের মন জয় করতে হলে তার কল্যাণমূলক কাজকর্ম করতে হবে, ভালো কাজ করতে হবে, কিন্তু ভালো কাজ করে ক্ষমতায় টিকে থাকার প্রবণতা তার ভিতরে কখনো পরিলক্ষিত হয়নি। কিন্তু তিনি তো অনেক ডেভেলপমেন্ট দেখিয়েছেন। এগুলো তো হচ্ছে আপনার কসমেটিক্স ডেভেলপমেন্ট, একটা আপনার দৃশ্যমান উন্নয়নগুলো করার চেষ্টা করেছেন উনি, প্রকৃত উন্নয়ন করেননি। আপনি দেখেন যে ঢাকা সিটিতে প্রতিদিন 2 কোটি মানুষের জ্যামের কারণে প্রতিদিন তাদের জীবন থেকে 1 ঘন্টা 2 ঘন্টা হারিয়ে যাচ্ছে। উনি ঢাকা শহরের জ্যাম নিরসনে, ট্রাফিক নিরসনে উনি কি করেছেন? উনি তো কিছুই করেননি। উনি করেছেন দৃশ্যমান উন্নয়নগুলো, যেসব উন্নয়ন দিয়ে একটা চমকালো বিষয় একটা দেখানো যে হ্যাঁ আমি উন্নয়ন করছি, কিন্তু প্রকৃত উন্নয়ন উনি করেননি। আমাদের যে মানবিক উন্নয়নগুলো সেই উন্নয়নগুলো উনি করেন। লিটন ভাই, আপনি তো রাজনীতি নিয়ে ভাবেন, লেখেন, একজন শাসক কখন জনগণ থেকে সরে যায়? শেখ হাসিনা প্রথম কোনো শাসক না যার কাছ থেকে জনগণ সরে গেল। জি, এর আগেও সরেছে। হ্যাঁ সরেছে। তো সেই জায়গাগুলো থেকে তো মানে কোন কোন কারণে সরে যায় সেগুলো আইডেন্টিফাই করে সমাধান করা যেত, কিন্তু তিনি পারেননি কেন? ব্যর্থ হয়েছেন কেন? ওনার ভাবনাটার জায়গাটাই তো এরকম ছিল না। আপনি যে জনগণের কথা বলছেন, উনি তো আসলে জনকল্যাণের চিন্তাটাই ওনার মাথায় ছিল না। ওনার মাথায় ছিল উনি ক্ষমতাকে যে কোনো মূল্যে আঁকড়ে ধরে রাখতে চান। উনি তো আসলে জনতার ভালোবাসা দিয়ে উনি উতরে যেতে চাননি। উনি যে কোনো মূল্যে ক্ষমতা, ওনার মসনদ টিকিয়ে রাখতে চেয়েছেন।
কাজেই ওনার ভাবনাটাই ছিল আসলে ভিন্ন। ওনার তো মানে হিতৈষীমূলক কোনো কর্মকাণ্ড করার ভবিষ্যতেও তো আমাদের এখানে লিটন ভাই অনেক শাসক আসবেন, তাদের কাছ থেকেও তো জনগণ সরে যেতে পারে। জনগণ একেবারে যদি টু দি পয়েন্টে আপনার কাছে একটু প্রশ্ন করি যে কোন কোন কারণে জনগণ শাসকের পাশ থেকে সরে যায়? জনগণ যখন দেখে যে এই শাসক তাদের জন্য প্রকৃতপক্ষে কোনো কিছু করতে পারছে না, হতাশার জন্ম হয় তখনই যখন একটা আশার নিহত হয়, তাকেই তো হতাশা বলে। তো মানুষের যে প্রত্যাশা, ওই প্রত্যাশার জায়গা থেকে যখন মানুষ কিছু পায় না, তখনই কিন্তু আসলে সরকার তার কাছ থেকে দূরে সরে যায়, একটা হতাশা জন্ম নেয় এবং সরকারের প্রতি সে বিমুখ হয়ে যায়। তো আমাদের দেশে তো আসলে জনগণের জন্য আওয়ামী লীগ সরকারকে কখনো ভাবতে দেখিনি, জনগণের মৌলিক চাহিদাগুলা পূরণ করার ব্যাপারে কখনো সরকারকে আন্তরিক হতে দেখিনি। সরকার সবসময় সচেষ্ট ছিল যে কোনো মূল্যে তার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। সেটা ৭১-এর পরে তাদের যে পূর্বসূরি ছিল, পূর্বসূরিদের যেই প্রবণতা ছিল, তার ভিতরে সেই প্রবণতা ছিল। জনগণের কথা কখনোই আওয়ামী লীগ ভাবেনি। জনগণের কথা যদি ভাবতো তাহলে জনগণ তাদের সাথে থাকতো। আপনি যদি জনগণের কথা না ভাবেন, জনগণ আপনার সাথে কেন থাকবে? এবং এটা আজ হোক কাল হোক। জনগণের কোন কোন বিষয়গুলোকে একেবারে সুনির্দিষ্ট করে যদি আপনার কাছে জানতে চাই? ধরেন আমাদের যে মৌলিক চাহিদা আছে, তো মৌলিক চাহিদা তো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু মৌলিক চাহিদা পূরণ করতে গিয়েও তো মৌলিক চাহিদা তো আর অত বেশি হরণ করতে পারেও না রাষ্ট্র। না, কিন্তু রাষ্ট্র তো করেছে, মৌলিক চাহিদা তো হরণ করেছে। আপনার এই যে ৫৭ ধারা নিয়ে মানে মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে, আপনার ভিন্ন মতাবলম্বীদের দমন করেছে, তাকে প্রশ্ন করা যায়নি, মানুষ তাকে প্রশ্ন করতে পারত না, প্রশ্নের মুখে দাঁড় করানো যায়নি, এবং মানুষ তাদের চাহিদা নিয়ে কথা বলতে পারেনি, বা জনগণ তার প্রশ্ন উত্তর পায়নি। হ্যাঁ, জনগণের যে প্রশ্নগুলো ছিল সরকারের কাছে, যে প্রত্যাশাগুলো ছিল, সেই প্রত্যাশাগুলোর কোনো কিছুরই প্রতিফলন সরকারের কোনো কর্মকাণ্ডেই ঘটেনি, যে কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে বাধ্য হয়ে গেছে। অবশ্যই। জিয়া ভাই, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই যে ভবিষ্যতেও তো শাসক আসবেন এবং নির্বাচনের মাধ্যমেই আসবেন, তাদেরও তো এই পথে যাওয়ার সুযোগ আছে। কোন কোন জায়গাগুলো আটকে দিতে হবে, কোন কোন জায়গাগুলো না করলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট বা শেখ মুজিবের মতো কাল্ট হবে না ভবিষ্যতে কেউ আর? এখানে আপনার হলো, আপনি যে যারাই আমাদের দেশে ক্ষমতায় আসতে চান বা রাষ্ট্র পরিচালনায় আসতে চান, তাদের তো একটা ঘোষিত থাকে যে আমি এই কাজগুলি করব। যেমন ধরেন, আপনি যদি ২০০৮ সালের যে নির্বাচনের আগে আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোটা দেখেন, সেখানে তারা বলেছিলেন যে দেশে চালের দামকে তারা ১০ টাকায় নামিয়ে আনবে। এবং আপনি খেয়াল করে দেখেন, ওই সময়কালে ঢাকা শহরে গরুর মাংসের কেজি কত ছিল? ৩০০, ৩৫০ টাকা। একটা মুরগির মাংস এই ধরেন ১০০-১২০ টাকা। আপনার পাঙ্গাস মাছ ৮০ টাকা, তেলাপিয়া মাছ ৯০ টাকা, এরকম প্রাইস ছিল। আপনি ওভার দ্য পিরিয়ড, আপনি ৩-৪ বছরের মধ্যে এটা আপনি কোথায় চলে গেল? আপনি জাস্ট খেয়াল করেন যে মানে আপনার গরুর মাংস হয়ে গেল ৭০০-৮০০ টাকা, আপনার মুরগির মাংস হয়ে গেল ২০০-২৫০ টাকা। আপনার প্রতিটা আইটেম, আপনার পাঙ্গাসের মতো মাছ যেটা বাংলাদেশের মানুষ খেতে চায় না, এখন এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে তখন তারা পাঙ্গাস মাছও কিনে খেতে পারছিল না। কখনো কখনো দেখা গেছে যে পাঙ্গাস মাছের মাছগুলো বা ফিলেগুলো কেটে নিয়ে যাচ্ছে, যে ওই কাঁটাটা মানুষ কিনে নিয়ে মানে বেগুন টেগুন এগুলি দিয়ে রান্না করে খেয়েছে। এখন মানুষের আমাদের বাংলাদেশে আপনার ১৯৭১ সালে যে আমাদের মুক্তিযুদ্ধ হলো, সেই সময় আমাদের তো একটা প্রত্যাশা ছিল যে আমাদের সাধারণ মানুষরা ২ বেলা ২ মুঠা ভাত খাইতে পারবে, ডালটা খেতে পারবে। আপনি বিভিন্ন সময় দেখবেন যে আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এইগুলি বলছে, ডাল ভাত কর্মসূচি, তারপর এই এগুলো। কিন্তু সেই জিনিসগুলি ডাল ভাতের মতো মানে সস্তা এবং অবশ্য প্রয়োজনীয় পণ্য, সেগুলি মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছিল, মানে প্লেট থেকে আমিষ কমে যাচ্ছিল এবং ইনফ্যাক্ট কমে গেছে। আপনি এবং এটার যে ধরেন আপনার রেজাল্টেন্ট যেটা কি হয়, সেটা হলো যে আপনি যদি শিশু বয়সে আপনার যে বাচ্চার মা, তিনি যদি প্রোটিন না খেতে পারেন, তার বাচ্চাটা অপুষ্ট হয়। তার যে ব্রেন ডেভেলপমেন্টের ২-৩ বছর সময়, প্রথম জীবনের ২-৩ বছর, এই সময়টা ডেভেলপমেন্ট হয় না ব্রেনের। ফলে আমরা দেখি যে আমাদের তরুণ প্রজন্মের একটা অংশ আপনার অনেকটা নির্বোধের মতো আচরণ করে। আমাদের এই যে রিসেন্টলি একটা স্টাডি দেখলাম, সেখানে বলেছে যে বাংলাদেশের অ্যাভারেজ মানুষের আইকিউ হলো ৭৪। এখন ৭৪ আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদেরটা হলো ৭৬, ভারতেরটা হলো ৭৬, আমরা ৭৪। অথচ একই মাটি, একই বাতাস, একই শেয়ার করি, কিন্তু আমরা আসলে যে খেতে
দিতে পারি নাই আমাদের তরুণ মানুষদেরকে, আমাদের যারা ল্যাকটেটিং মাদার, এইসব মানুষরা তাদের পুষ্টি থেকে বঞ্চিত হয়েছে। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন যে কেন মানুষ আপনার স্বৈরাচার হয়, ফ্যাসিস্ট হয়, মানে শাসক কেন ফ্যাসিস্ট হয়। আপনি আমাদের যদি শেখ হাসিনার কথা চিন্তা করেন, আপনি দেখবেন উনি আপনার এই যে 2008-এর নির্বাচনের পরে 9 সালে যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি একটা কথা খুব বলেছিলেন, গুরুত্বপূর্ণ কথা। উনি বলেছিলেন যে আমাদের 2001 সালে ক্ষমতা ছেড়ে দেওয়াটা ছিল ভুল। ওই সময় আপনার যে পরপর 3টা নির্বাচন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার, বিতর্কিত, হ্যাঁ, ওই 3টা প্রশ্ন আছে, ওই 3টা নির্বাচনই বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নির্বাচন। এটার পরবর্তীতে উনি যখন আসলেন, উনি এই যে 2008-এর যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনটা তো মানে জনরায় প্রতিফলিত হয়নি। সেই তো ভীষণ 2021 না, সেটা না, কিন্তু এই যে নির্বাচনে তিনি আসলেন, সেটা তো জনরায়ের প্রতিফলন না, ওইটা ছিল একটা নীল নকশার নির্বাচন, যেটা আপনি প্রণব মুখার্জি সাহেবের বইয়ের মধ্যেই আপনি পাবেন, দ্য কোয়ালিশন ইয়ার্স অ্যান্ড এই বইগুলিতে পাবেন। এখন বিষয়টা হলো কি, উনি এসছেন একটা ষড়যন্ত্রের মাধ্যমে, এবং তিনি চিন্তা করেছেন যে আমি যখন একবার এসে পড়ছি, আমি আর এখান থেকে যাব না। এবং এইটার জন্য উনি 3-4টা টার্গেট করেছিলেন। একটা হলো যে তাদেরকে যত বেশি সম্ভব, কেন হচ্ছে এই যে 111 গভর্নমেন্টের সময় তার নেতাকর্মীরা সাফার করেছে, টাকা পয়সা কম ছিল, এনারা করেছেন যে না, আমাদের সব মানুষজন যারা আওয়ামী লীগের ছাপ আছে তারা কেউ গরিব থাকবে না, আপনি সম্পদশালী করে ফেলেছেন। এবং এটার জন্য ওই যে ভাই যেটা বললেন যে দৃশ্যমান উন্নয়ন, এটা দৃশ্যমান উন্নয়ন না, ওনার চুরির খাত ছিল 4টা। একটা হলো মেগা প্রজেক্ট, একটা ছিল ব্যাংকিং খাত, একটা ছিল হচ্ছে আপনার বিভিন্ন থেকে কি বলে শেয়ার মার্কেট থেকে লুট করা, আর একটা হলো পদবি বিক্রি করা। সেটা রাজনৈতিক দলের, সরকারের এই জিনিসগুলো। এই মেগা প্রজেক্টগুলি আপনি জানেন, এর আগেও আমরা এটা নিয়ে কথা বলেছি যে আমাদের এই যে পদ্মা ব্রিজ প্রকল্পের প্রথম প্রারম্ভিক যে এস্টিমেটেড কস্ট, প্রাক্কলিত ব্যয় ছিল 10,500 কোটি টাকা, যেটা নিয়ে আমাদের সাথে বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষর হয়েছিল। পরবর্তীতে আমরা যখন এই পদ্মা সেতু করলাম আমরা চাইনিজ লোনে, তখন এটার খরচ দাঁড়ালো 33 থেকে 34,000 কোটি টাকা, এবং সেটাও উইদাউট রেলওয়ে কানেক্টিভিটি। তাহলে আপনি দেখেন যে আমরা 10,000 কোটি টাকা যেটা করতে পারতাম, সেটা আমরা করেছি 34,000 কোটি টাকায়, মানে 3 গুণের বেশি। আপনি আর একটা জিনিস চিন্তা করেন যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমাদের ঈশ্বরদীর রূপপুরে, সেটার যে আপনার খরচ, এটা হলো $12.3 বা $4 বিলিয়ন। এই সেম ক্যাপাসিটির একটা কর্ণাটকাতে করেছে, একই কোম্পানি, একই টেকনোলজি, এভরিথিং সেম, কর্পোরেশন, হ্যাঁ, এরা করেছে, তাতে ওদের খরচ হয়েছে $3.4 বিলিয়ন, আর আমরা করছি হচ্ছে 12.3 বা এরকম একটা $1 বিলিয়ন। তো আপনি দেখেন এই খাতে যে খরচ, এখান থেকে তো লুট হয়েছে, এই লুটের ফলশ্রুতিতেই তো আপনার ব্রিটেনের মন্ত্রী, সহকারী মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে পদত্যাগ করতে হয়েছে। তো ওনাদের টার্গেটটা ছিল এরকম। আপনি দেখেন যে আমাদের শেয়ার বাজার থেকে আপনার 1,00,000 কোটি টাকা তারা সরিয়ে ফেলেছেন। এটা নিয়ে আপনার ওই যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদ সাহেবের একটা ওনার একটা ছিল, ওনাকে তো এটার তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছিল, উনি সেটাতে এটার রিপোর্ট দিয়েছিলেন, এবং সেখানে তিনি 60 জন মানুষকে একদম নাম ধরে ইন্ডিকেট করেছিলেন যে দিজ আর দ্য পিপল রেসপন্সিবল ফর দ্য এই টাকা লুটপাটের জন্য। সেই মানুষগুলির নামও আমরা মানে ওইভাবে জানতে পারি না, আমরা জানি, মুখে মুখে জানি যে আমাদের দরবেশ ছিলেন তার মূল উদ্যোক্তা। তো এই জিনিসগুলি হচ্ছে কি যে ওনার টার্গেটটা ছিল উনি চুরি করবেন, ওনার টাকা পয়সা বাংলাদেশ থেকে পাচার করবেন। আপনি দেখেন যে গত 14 বছর, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আসলে এই যে অর্থনৈতিক খাতের যে চোর সিন্ডিকেট, এরা কিন্তু একটি কমন জায়গায় থাকে, সব রাজনৈতিক দল মিলে একটি কনসোর্টিয়াম করে, অফকোর্স। এবং বিগত রিজিমে কিন্তু দেখেন যেমনি সালমান এফ রহমানের নাম এসেছে, তার পাশাপাশি লুৎফুর রহমান বাদল এসেছে, এরপরে আরো নাম এসেছে, ফালুর নাম এসেছে, ফালুর নাম এসেছে, এরকম বেশ কিছু নাম। তার মানে 60 জনের নাম এরা কিন্তু একটি কমন জায়গায় থাকে, সব দল মিলে একটি কনসোর্টিয়াম করে, ওনাদের কোনো রাজনীতি নাই। আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে যে এই কনসোর্টিয়াম যদি এরকম ভাগবাটোর সব দল মিলিয়ে করা হয়, তাহলে এখনো তো রয়ে গেছে এই লুটেরারা আমাদের রাজনীতিতে। ভবিষ্যৎ যে সরকার আসবে নির্বাচনের মাধ্যমে বা 12 তারিখের নির্বাচনের মাধ্যমে, সেই সরকারে যদি এরা আবার কোনো না কোনোভাবে
পার্ট হয়ে যায়, যে যদিও তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন আছে, অফকোর্স তখন তো ওই সরকার এই অভিযোগ থেকে মুক্তি বেরোতে পাবে না। কারণ এখানে একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, সেটা হলো যে 2-3 দিন আগে বা কয়েকদিন আগে আমাদের এই যে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব চট্টগ্রাম ভিজিটের সময় তিনি একটা বক্তব্য দিয়েছেন যে কোনো দুর্নীতি আমরা বরদাস্ত করব না, কেউ দুর্নীতি করলে তার টুটি চিপে ধরবো। এটি সব রাজনৈতিক না, নেতারাই সব বলে থাকেন। সব রাজনৈতিক নেতারা এভাবে বলেন না। আচ্ছা। এবং ওনার যে উনি যে লিগাসি ধারণ করেন, ওনার বাবা জিয়াউর রহমান সাহেবের সময় আপনি কোথাও দুর্নীতি আপনি খুঁজে পাবেন না, একজন সৎ শাসক হিসেবে আপনার? ইতিহাসে আপনি দেখেন যে বেগম খালেদা জিয়া ওনার মা, তার শাসনামলে একটা শ্রদ্ধার জায়গায় আছেন, শ্রদ্ধা, তিনি থাকবেন। সেটা না, কিন্তু উনি শাসনটা যে করেছেন সে সময় আপনার একজন মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি তখনই জন্ম নেয় যখন তার অনেক বেশি স্বচ্ছতা থাকে। এক্স্যাক্টলি হ্যাঁ, আপনি এবং ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ না, না, ভুলের ভুল ঊর্ধ্বে নাই। থাকতে পারে, কিন্তু স্বচ্ছতাই বেশি। স্বচ্ছতা তখন এবং সে হলো শ্রদ্ধা আপনার বা ভক্তির টার্গেটটা জায়গায় চলে আসে। কি সেটা আপনার যদি মানুষ বুঝে যে না উনি চেষ্টা করতেছেন দেশ থেকে দুর্নীতি সরিয়ে ফেলতে, দেশ থেকে চোর বা এদেরকে বিতাড়িত করতে, সেটা হলো ম্যাটার করবে। আপনি দেখেন যে এই মুহূর্তে বাংলাদেশে আপনার সরকারি চাকরিজীবীদের একটা বিশাল অংশ আপনার এই লুটপাট চুরি চামারির সাথে ইনভলভ। হ্যাঁ, এবং এই মানুষগুলি ধরেন যে অভ্যাস হয়ে গেছে যে আপনার এখন একজন মানুষ চাকরিতে ঢুকেই চিন্তা করে 5 বছরের মধ্যে তার বাড়ি এবং গাড়ি হইতে হবে। হ্যাঁ, এই লোকগুলিকে কন্ট্রোল করা খুব টাফ। এটার জন্য ওনাকে অনেকগুলো ড্রাস্টিক অ্যাকশন নিতে হবে, যেটা যে ধরেন আপনার শুরু করেও করতে পারলেন না আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান। এই জিনিসগুলি যেমন আপনার এই যে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের হিসাব চেয়েছেন প্রত্যেক বছরে দিতে হবে। হ্যাঁ, কিন্তু সেই হিসাব আপনার ওই খামবদ্ধ অবস্থায় পড়ে আছে, কে এটা খুলবে, কোনোদিন খুলবে কিনা আমি জানি না। ড্যাম্পিং হয়ে যাবে, 6 মাসের মধ্যে ড্যাম্প করে ফেলবে। কারণ হলো যে এইটার সাথে যারা ইনভলভ, আগে ছিল মানে ধরেন আমরা যখন চাকরিতে ঢুকেছি তখন দেশে আপনার ছিল যে যারা দুর্নীতিবাজ ঘুষখোর এই লোকগুলিকে মানুষ দেখতে হচ্ছে নিচু চোখে, তাদেরকে সামাজিক অনুষ্ঠানে তার ইনভলভ করতো না, তাদের ছেলে মেয়েদেরকে সাধারণ মানুষ বিয়ে করতে চাইতো না। কিন্তু আপনার ওভার দ্য ইয়ার্স এই আমাদের স্বাধীনতার 50-55 বছর পরে এখন দেখা যায় তারা হলো দেশের সবচেয়ে বড় এলিট। তাদেরকে বলা হয় সফল। হ্যাঁ, তাদেরকে বলা হচ্ছে সফল। হ্যাঁ, সেটাই সফল। হ্যাঁ, তো এটাকে আপনার ধরেন এটা যিনি বা যারাই ক্ষমতায় আসেন এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তাদের সামনে একটা বিশাল চ্যালেঞ্জ যে তাদের বেশি সংবরণ করতে হবে। না, নিজেদেরকে তো করতেই হবে। আমি আমার সাথে 15 জন লোক আছে, আমি একা সৎ, বাকি 14 জন চোর, এটা তো হলো না। ভুলেও ভুল করাটা না, ভুল করার সুযোগ নাই। এবং হলো কি অনেক রকম ভীতি আসবে, অনেক রকম প্রলোভন আসবে, সবকিছুকে জয় করে দেশের মানুষের দিকে তাকাতে হবে এবং মানুষকে প্রশ্ন করতে দিতে হবে। হ্যাঁ, অফকোর্স, এবং মানুষের প্রশ্ন শুনতে হবে। হ্যাঁ, না শুনলে তিনিও বিচ্ছিন্ন হয়ে যাবেন, কাল্ট হয়ে যাবেন। বিচ্ছিন্ন হয়ে যাবে। গোলাম মাহবুব লিটন, আরেকটি বিষয় আপনার কাছে শুনতে চাই। 2018 সালের একটি খবর, নতুন মোড়কে 57 ধারা কাল উঠছে সংসদে, একটি জাতীয় দৈনিক এর খবর ছিল এটি 2018 সালে। এই আলোচিত ধারাটি জনকল্যাণে কতটুকু করেছিল, কতটা কল্যাণ মানুষ পেয়েছে? 2006 সালে এটার ভাবনাটা আসে আর কি। 2013 সালে এটার একটা খসড়া কাঠামো করে আওয়ামী লীগ তখন ক্ষমতায়, এবং 2014 সালে যখন দেখা গেল যে আসলে তারা আসলে জনবিমুখ হয়ে গেছে এবং ভোট ছাড়াই তারা শাসন চালিয়ে যাচ্ছে, তখন তাদের গ্রহণযোগ্যতা যখন একদম নিচে নেমে আসে, তখনই তারা আসলে এই 57 ধারাটা করে। এই 57 ধারাটা করার মাধ্যমে তারা আসলে আপনার 57 ধারার মূল বিষয়টা ছিল নীতিভ্রষ্ট বা অসৎ হতে উদ্বুদ্ধ হতে পারেন, যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে, হ্যাঁ, বা কোনো ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা অনুভূতিতে আঘাত করে বা করতে পারে, এরকম সম্ভাবনার উপর ভিত্তি করে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। এবং এটার জন্য তখন সাজা ধরা হয় ন্যূনতম 7 বছর আর সর্বোচ্চ 14 বছর আর 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হয়। তো এইটা নিয়ে যখন সারা দেশে সমালোচনা শুরু হয়, তারপরে তারা এটা পাল্টে বলে যে আসলে আমরা নতুন করে করছি, নতুন করে আসলে নতুন মোড়কে ওই পুরনো আইনটাই মানে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধারার মধ্যে এটা সন্নিবেশন করা হয় এবং এইটা প্রয়োগ করা হয়, এত বেশি অপপ্রয়োগ করা হয়। তখন
বলা হয়েছিল যে আইন বিশেষজ্ঞরাও তখন বলতেন যে এটার অপপ্রয়োগ হতে পারে এবং এটার অপপ্রয়োগ রীতিমতো হচ্ছে, এবং এই নিয়ে কথা বলার কারণে আসিফ নজরুলের বিরুদ্ধেও কিন্তু তখন আমাদের এখন যে উপদেষ্টা আছেন তার বিরুদ্ধেও কিন্তু তখন মামলা হয়েছিল, এবং এর মাধ্যমে সবচেয়ে বেশি নাজেহাল হয়েছিল গণমাধ্যম। এখন আপনার গণতন্ত্রের বিকাশের জন্য একটা অন্যতম ভিত্তি হচ্ছে আপনার গণমাধ্যম। এখন তারা যেহেতু গণতান্ত্রিক পথে নেই, তাই তারা ওই তাদের করার জন্য আপনার গণমাধ্যমের ত্রুটিটা চেপে ধরার শায়েস্তা করার জন্য, এবং তখন আপনি দেখবেন যে অনেক বেশি সাংবাদিকরা এর মাধ্যমে শায়েস্তা হয়েছেন, কাবু হয়েছেন, এবং তাদেরকে নানা রকম নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে। যারা তখন যারাই আসামি হয়েছেন তাদের অধিকাংশই তখন ছিলেন সাংবাদিক, অর্থাৎ গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা। তো এই ত্রুটি চেপে ধরার জন্যই আসলে এটা করা হয়েছিল। ভবিষ্যতে সরকার আসবে, সেই সরকারও তো আসলে গণমাধ্যমের তো স্বাধীনতা সব সরকার বলে, প্রকৃত বা কার্যকর স্বাধীনতা সেটি যদি না থাকে, ভবিষ্যৎ সরকারেরও তো গতি এবং গন্তব্য শেখ হাসিনার পথেই হবে, যদি এরকম ব্যারিয়ার রাখা হয় যে সরকারকে প্রশ্ন করা যাবে না, সরকারের আলোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে না। এখানে একটা বিষয় একটু বলি, একটু ছোট করে বলবেন। আপনার আগের দিনে ধনী লোকরা নিরাপত্তার জন্য কুকুর পোষত, তারপরে একটা সময় ধনী লোকরা তাদের নিরাপত্তার জন্য গণমাধ্যম পোষা শুরু করে, সাংবাদিক পোষা শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের ক্ষমতা বা মসনদ ধরে রাখার জন্য গণমাধ্যম পোষা শুরু করে। এখন যারা তাদের পোষা হয়নি তাদেরকে কাবু করার জন্য আসলে তারা পিষ্ট হয়েছে, যারা পোষা হয়নি তারা পিষ্ট হয়েছে। তো এই কাজটা যদি ভবিষ্যতে হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে ছিটকে পড়েছে তার চেয়েও মারাত্মক এবং ভয়াবহভাবে ভবিষ্যৎ সরকার ছিটকে পড়বে। কারণ ভবিষ্যৎ সরকার যারা আসবেন, এখনো পর্যন্ত যেসব রাজনৈতিক শক্তি মাঠে আছেন, তাদের শেখ হাসিনার তো বর্ডারের ওই পারে বন্ধু ছিল, দিল্লি ছিল। এখন যারা মাঠে ক্রিয়াশীল তাদের বর্ডার পার হয়ে তাদের ওইরকম মিত্র কাছাকাছি নেই, তাদেরকে অনেক দূরে যেতে হবে আর কি, আমরা অনুমেয় বলতে পারি, এইরকম নেই। তো তাদের এই জিনিসটাও তাদের মাথায় আরো বেশি ভয়াবহ হবে। কাজেই একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমার প্রত্যাশা হবে যে মুক্ত এবং স্বাধীনভাবে যেন গণমাধ্যম চলতে পারে, সাংবাদিকরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, সাংবাদিকরা পোষ্য বা পিষ্ট কোনোটিই যেন না হন, তারা যেন মুক্ত সাংবাদিকতা করতে পারেন, এবং তারা যেন জনগণের কথা বলতে পারেন, এবং জনগণের হয়ে রাষ্ট্রকে প্রশ্ন করতে পারেন। সেই সুযোগটা তাদের দিতে হবে। সেই অধিকার, সুযোগ না, আমি দুঃখিত, এটি সুযোগ না, এটি অধিকার। সেই অধিকারটা দিতে হবে, এই অধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। মুক্ত সাংবাদিকতা না থাকলে গণতন্ত্র মুক্ত সাংবাদিকতা না, শুধু সাধারণ, আমরা প্রত্যাশা করি সকল মানুষ তার মত প্রকাশের স্বাধীনতা এই রাষ্ট্রের কাছে নিশ্চিতভাবে পাবে, এবং সেটাই আমার প্রত্যাশা। এই কথাটা বলতে চাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জিয়া ভাই। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।